প্রায় সময় অনেক কিছু ভুলে যাই। মানুষ যে বলে সিজারে মানুষ অনেক কিছু ভুলে যায়, এই কথাটা আসলেই ঠিক। সিজার হলেই মানুষ অনেক ভুলমন হয়ে যায়। আর আমার তো 4টা সিজার হতে যাচ্ছে। প্রেগনেন্সি 9 মাসে এসে শরীরটা খুব দুর্বল হয়ে গিয়েছে। কোনো কাজই আর করতে ইচ্ছা করে না, তারপরেও কাজ করতে হয়। কি করব? সংসার যে বড় আজব একটা জায়গা। এই আলমারিটা আমার অনেক শখের একটা আলমারি। অনেক পছন্দ করে, অনেক কষ্ট করে এই আলমারিটা আমি কিনেছি। আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে এবং পেজে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তোমার সবাই কেমন আছো? আশা করি আল্লাহ আমাদের ভালোই আছো। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। দেশে এবং বিদেশ থেকে যারা আমার ভিডিওটি দেখতেছো তাদের সবাইকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা। নতুন আরও একটি ব্লগ নিয়ে আবার তোমার সামনে হাজির হলাম। বাচ্চাদের বাইরে যাওয়ার কাপড় চোপড়গুলো ভাঁজ করে রাখছি। বাইরে কোথাও গেলে ওখান থেকে বাসা আসার পরে কাপড় চোপড়গুলো ভাঁজ করা হয় না। ঘাম শুকানোর জন্য বাইরে মেলে দেওয়া হলেও পরে আর ভাঁজ করে রাখা হয় না। আসলে সংসারের এত কাজের চাপ, তাই সব দিক দিয়ে খেলাতে পারি না। প্রায় সময় অনেক কিছু ভুলে যাই। মানুষ যে বলে সিজারে মানুষ অনেক কিছু ভুলে যায়, এই কথাটা আসলেই ঠিক। সিজার হলেই মানুষ অনেক ভুলমন হয়ে যায়। আর আমার তো 4টা সিজার হতে যাচ্ছে। এই সিজারটা হওয়ার পরে আমার যে কি হবে সেটাই ভেবে কুল পাচ্ছি না। এখন দুপুর 1টা বাজে। আজকে দুপুরের জন্য আগে রান্না করিনি। সকালে নাস্তা খাওয়ার পরে অনেক ক্লান্ত লেগেছিল, তারপরে একটু ঘুমিয়ে পড়েছিলাম। ঘুম থেকে উঠে দেখি 1টা বেজে গেছে। তোমাদেরকে বলেছিলাম না, সকালে নাস্তা খাওয়ার পর আমার শরীরে অনেক ক্লান্ত লাগে, অনেক দুর্বল লাগে। এই কারণে সকালে নাস্তাটা বানানোর পরে দুপুরে রান্নাটা করে নেই, তারপরে একটু রেস্ট নেই। কিন্তু আজকে খুব বেশি ক্ষুধা লেগে গিয়েছিল, তাই আগেই খেয়ে ফেলেছিলাম। প্রায় সময় সকালবেলা হালকা নাস্তা করি, কিন্তু আজকে সেটা করা হয়নি। প্রেগনেন্সি 9 মাসে এসে শরীরটা খুব দুর্বল হয়ে গিয়েছে। কোনো কাজই আর করতে ইচ্ছা করে না, তারপরেও কাজ করতে হয়। কি করব? সংসার যে বড় আজব একটা জায়গা। এখানে কোনো কাজ ফেলে রাখা যায় না। মাঝে মাঝে অনেক খারাপ লাগে, তারপরেও করতে হয়। কারণ সন্তানগুলো তো আমার, তাই না? ওদের জন্য তো আমাকেই করতে হবে। আমি না করলে কে করবে? খুব বেশি খারাপ লাগে তখন, যখন আমি কারো সাপোর্ট পাই না। ইভেন বাবুর আব্বুও আমাকে কোনো সাপোর্ট করে না। প্রায় সময় বলে, এটা তো নর্মাল কাজ, এখানে এত কষ্ট পাওয়ার কি আছে? তুমি তো আগেও প্রেগনেন্ট হয়েছ। একটা মেয়ে মানুষ যতবারই প্রেগনেন্ট হয় ততবারই সে নতুন একটা সমস্যা ফেস করে। সব সময় যে সে এক সমস্যা ফেস করে তা কিন্তু না। এক এক প্রেগনেন্সি এক এক ধরনের হয়। প্রত্যেকটা প্রেগনেন্সি ভিন্ন, প্রত্যেকটা প্রেগনেন্সিতে কষ্টটাও ভিন্ন। কিন্তু এটা আসলে সবাই বুঝতে পারে না। এই সময়ে স্বামী এবং আত্মীয়স্বজনের সাপোর্ট পাওয়া যে কতটা গুরুত্বপূর্ণ, এটা আসলে যারা পায় না তারাই বুঝে। কিন্তু আমার কপাল পোড়া, আমি কোনো দিক দিয়ে পেলাম না। আমার সন্তানরা যদি আমাকে কাজে হেল্প না করতো তাহলে যে আমার কী অবস্থা হতো আল্লাহই জানে। ওরা ছিল বলেই আমি প্রেগনেন্সিটা ভালোভাবে পার করতে পারছি। না হলে অসুস্থ হয়ে বিছানায় পড়ে থাকতাম, দেখার মতো কেউ থাকতো না। আসলে আল্লাহ পাক সবাইকে কিছু না কিছু একটা পথ দিবেই। সব ধরনের পথ কখনো আল্লাহ পাক বন্ধ করে দেয় না। আল্লাহ পাক মাথার উপরে ছিল বলেই আমি এই প্রেগনেন্সি সময়টা পার করতে পারছি, না হলে কখনোই তা পারতাম না। তার জন্য মহান আল্লাহ পাকের দরবারে লাখ লাখ কোটি কোটি শুকরিয়া জানাই সবসময়। তিনি যে আমার উপর তার রহমতের হাত দিয়েছেন,
এতে আমি অনেক খুশি, আলহামদুলিল্লাহ। মানুষ তো সব দিক দিয়ে সব কিছু পায় না, এই কারণে এসব বিষয় নিয়ে এখন আর মন খারাপ করি না। কাপড় চোপড় ভাঁজ করে রাখা হয়ে গিয়েছে, এখন তাড়াতাড়ি করে দুপুর রান্নাটা সেরে নিব। এমনিতে অনেক দেরি হয়ে গিয়েছে। ভাবছি রান্নাটা করার পরে শরীরটা একটু ভালো লাগলে আলমারিটা ভালো করে মুছে নিব। আজকে খুব বেশি কিছু রান্না করব না, আলু আর ডাল দিয়ে পরোটাকে রান্না করব। আলমারি মুছতে অনেক সময় লেগে যাবে, তাই তাড়াতাড়ি করে রান্নাটা সেরে নিচ্ছি। বাচ্চাদের ঘরে কাজ করা খুব কষ্টকর হয়ে যায়, তার উপরে যদি ক্লিনিং করা কাজ থাকে তাহলে তো অবস্থা আরও বেশি খারাপ হয়ে যায়। কিন্তু কিছু করা থাকে না, কাজ তো করতে হবে, তাই না? সংসারের কাজ তো আর ফেলে রাখা যায় না, কতদিন আর স্কিপ করে রাখা যায় বলো? তাছাড়া প্রেগনেন্সির কারণে আমি ঘরে আসবাবপত্রগুলোর সেভাবে যত্ন নিতে পারি না। কীভাবে রাখবো বলো? গত বছর প্রেগনেন্ট ছিলাম, তখনও শরীরটা অনেক খারাপ ছিল। তারপরে ওখান থেকে একটু সুস্থ না হতেই আবার প্রেগনেন্ট হয়ে গেলাম, কাজ করার সুযোগই পেলাম না। তবে এবারে শরীরটা আগে থেকে একটু ভালো লেগেছে, কিন্তু সাবধানও করতে পারিনি। সব সময় ওর দিকে খেয়াল রাখতে হয়, তার মধ্যে ও দুই একবার অসুস্থ হয়ে গিয়েছিল। তাছাড়া বাচ্চাদের ঘরে চাইলেও সেভাবে কাজ করা যায় না। দেখা যায় কোনো কাজ করা শুরু করি, অমনিতে ওদের অনেক রকম তালবাহানা শুরু হয়ে যায়। প্রায় তরকারি আমি ডাল দিয়ে রান্না করি। আমার কাছে ডাল দিয়ে খেতে ভালো লাগে, কিন্তু বাবুর এটা পছন্দ না। প্রায় সময় উনি খুব বিরক্ত হয় ডাল দিয়ে তরকারি রান্না করলে। কিন্তু কি করব বলো, আমার কাছে না ডাল ছাড়া কোনো কিছু খেতে পানসে লাগে, কেমন জানি লাগে, কোনো স্বাদ পাই না খেতে। আবার পাতা ডাল খেতেও ভালো লাগে না। আপুরা এবং ভাইয়েরা, তোমাদের কাছে যদি আমার ভিডিওটি এতটুকু ভালো লেগে থাকে তাহলে তোমার আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যদি খুব বেশি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও। লাইক করে দিলে কাজ করার উৎসাহ অনেক গুণ বেড়ে যায়। ফেসবুক পেজ থেকে যারা আমার ভিডিওটি দেখতেছো তারা ফলো করে আমার পাশে থেকো। লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। তোমাদের একটা কমেন্ট আমাকে কাজ করার জন্য অনেক বেশি অনুপ্রাণিত করে, তাই এটা করতে কখনো ভুলো না তোমরা। বহুদিন ধরে আলমারিটা মোছা হয় না। আলমারিটা কেনার পরে কয়েকবার মোছা হয়ে গিয়েছিল, কিন্তু প্রেগনেন্ট হওয়ার পরে আর মোছা হয়নি, সেভাবে সুযোগও পাইনি। এই ঘরের আসবাবপত্র একটু কম ময়লা হয়, আর বেডরুমের আসবাবপত্রগুলো খুব বেশি ময়লা হয়। ওগুলো সবসময় মুছে রাখতে হয়, না হলে অনেক বেশি ধুলোবালি জমে যায়। এই আলমারিটা আমার অনেক শখের একটা আলমারি। অনেক পছন্দ করে, অনেক কষ্ট করে এই আলমারিটা আমি কিনেছি। আমার আগে থেকেই 3 পাল্লা কাঠের আলমারির খুব শখ ছিল, কিন্তু দাম বেশি হওয়ার কারণে বানাতে পারিনি। যে দোকান থেকে সবসময় ফার্নিচার বানাই ওইখানে এই আলমারিটা দেখেছিলাম। কেউ একজন অ্যাডভান্স টাকা দিয়ে এটা বানিয়ে রেখেছিল। মাসখানেক হয়ে যাওয়ার পরও বাকি টাকা শোধ করে আলমারিটা নিয়ে যায়নি তারা। তাছাড়া এটার চাহিদাও ছিল অনেক, অনেকজনই এটা কেনার জন্য হুমড়ি খেয়ে পড়েছে। আমি তো দেখার পরেই কেনার জন্য পাগল হয়ে গিয়েছিলাম। আমি বলেছিলাম, ভাইয়া এই আলমারিটা আমাকে দিতেই হবে, অন্য কাউকে দেওয়া যাবে না। যেহেতু উনি আমার পরিচিতি ছিল তাই উনি আর আমাকে না করেনি। বর্তমানের থেকে কিছুটা কম দাম দিয়েই আমি আলমারিটা কিনে নিয়েছিলাম। বেডরুমে রাখার জায়গা হয়নি, তাই এই রুমে রেখে দিয়েছি। আসলে বাচ্চাদের ঘরে একটা আলমারি খুব প্রয়োজন। স্টিলের আলমারি একটা আছে, কিন্তু ওটাতে বাচ্চাদের সব কাপড় রাখাও যায় না। তাছাড়া স্টিলের আলমারিটা কয়েকদিন পর ঢিলা হয়ে যায়, ঠিকভাবে লক করাও যায় না। আলমারিটা মোটামুটি কাজ করা, তাই ময়লা একটু বেশি হয়েছে। খালি চোখে ঠিকভাবে দেখা যায় না, মুছতে বোঝা যায়। আমি হালকা ভিজা ন্যাকড়া দিয়ে
পুরো আলমারিটা ভালোভাবে মুছে নিচ্ছি। কাঠের আলমারিতে পানি দেওয়া যায় না, তাছাড়া অন্যান্য উপকরণও দেওয়া ঠিক না। এতে করে কাঠের সৌন্দর্য আরও বেশি নষ্ট হয়। আমার আলমারিটা এমনিতেই দেখতে অনেক সুন্দর, তাছাড়া রঙটাও নষ্ট হয়নি, একদম পারফেক্ট আছে। তাই শুধু কাপড় দিয়ে মুছে নিচ্ছি। কাপড় দিয়ে ভালোভাবে মুছে হয়ে গেলে অন্য একটা ফ্রেশ ন্যাকড়া দিয়ে আলমারিটা আবার মুছে নিব। বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে থাকতে কোমরটা ব্যথা হয়ে গিয়েছে, খুব ক্লান্ত লাগতেছে। তোমাদেরকে তো অল্প সময় করে দেখাচ্ছি, কিন্তু এটা মুছতে আমার অনেক সময় লেগেছে। ভাগ্যিস সাদা ঘুমিয়েছিল, না হলে তো এই কাজটা করতেই পারতাম না। ও যেভাবে কান্নাকাটি শুরু করে দেয় আমি কোনো কাজ করলে, ওর জ্বালায় কোনো কাজই ঠিকমতো করতে পারি না। রান্না করতে গেলে কতবার যে কিচেনে আসবে, কত জিনিস যে ধরবে। কিছুক্ষণ খেলা করে, তারপর আবার তার কান্নাকাটি করা শুরু হয়ে যায়। তাছাড়া যে গরম পড়েছে, তাতে করে আমরা বড় মানুষের হাঁপিয়ে যাই, আর ও তো ছোট বাচ্চা। গরম ওর একদম সহ্য হয় না। গরমে থাকলেই ও অনেক বেশি অস্থির হয়ে যায়। আবার ফ্যানের নিচেও থাকতে চায় না, বারবার শুধু আমার কাছে আসতে চায়। ওকে নিয়ে কী করব কিছুই বুঝতে পারছি না। আরেকটা বাচ্চা হলে ওকে কিভাবে সামলাবো সেটাই বুঝতে পারছি না। কারণ ও সব সময় আমার কাছে থাকতে চায়, আমাকে ছাড়া সে কিছুই বোঝে না। মুড়া এনে রেখেছি। পুরো আলমারির প্রথম 3 পার্ট ভালোভাবে মোছা হয়ে গিয়েছে। এখন নিচের অংশটুকু ভালোভাবে মুছে নিব। নিচে বসে তো কাজ করতে পারি না, তাই মুড়াটা নিয়ে নিয়েছি। এই মুড়ায় বসে আরাম করে ভালোভাবে মুছতে পারবো। আলমারিটা কেনার পর অনেকেই অনেক পছন্দ করেছিল। অনেকে তো আমার কাছে আরও বেশি দাম দিয়ে এটা কিনতেও চেয়েছিল, কিন্তু আমি কাউকে দেইনি। অনেক রিকোয়েস্ট করেছিল আলমারিটা নেওয়ার জন্য। এত শখ করে আলমারিটা কিনেছে কি দেওয়ার জন্য। যদিও ঘরের মধ্যে জায়গা কম, হাঁটাচলা করা যায় না, তারপরও শখের জিনিসপত্র কি বিক্রি করা যায়? আল্লাহ পাক রহমত করলে এই বেবিটা হয়ে যাওয়ার কয়েক মাস পরেই বাসাটা চেঞ্জ করে নিব। একটু বড় দেখে বাসা নিব, কারণ বাচ্চাদের ঘর বড় বাসা খুব দরকার। ওদের হাঁটাচলা করতে অনেক কষ্ট হয়। সাউদা তো অনেকবার পড়ে যায়, আর জায়ান তো এখনও পড়ে। শরীরটা ভালো থাকলে ব্রাশ দিয়ে কোনায় কোনায় মুছে দিতাম, কারণ কোনায় কোনায় বেশি ময়লা রয়ে যায়। এরপরে আবার যখন মুছবো তখন ব্রাশ দিয়ে কোনায় কোনায় ভালোভাবে মুছে দিব। সম্পূর্ণ মোছা হয়ে গিয়েছে। এখন ভালো একটা ন্যাকড়া দিয়ে আলমারিটা আবার একটু মুছে নিচ্ছি, ফিনিশিংটা করে নিচ্ছি, এই আর কি। আলমারিটা মুছতে গিয়ে আমি একটু কোমরে ব্যথা পেয়েছিলাম। আসলে বারবার উপর নিচে হতে হয়, উঠতে হয়, বসতে হয়। প্রেগনেন্সি 9 মাসে তো এত বেশি খাটা যায় না। তারপরে যে রিস্ক নিয়ে আমি আলমারিটা মুছেছি, এটাই অনেক। আসলে সব কাজ সবসময় করতে ইচ্ছা হয় না। যখন যে কাজটা করতে ইচ্ছা করে তখন সেই কাজটা করে নেওয়া উচিত, না হলে পরে আর সে কাজটা করা হয় না। কয়েকদিন ধরেই আলমারিটা মুছবো ভাবছিলাম, কিন্তু করা হয়নি। তাই আজকে সময় করে মুছেই নিলাম। ভাবলাম আলমারিটা যখন মুছতেছি তখন তোমাদের সাথে এটা শেয়ার করি। ব্লগিং না করলে আমার যে কী হতো আল্লাহই জানে। আমি সাউদার সময় সারাদিন শুয়েছিলাম, অনেক অসুস্থ ছিলাম। তখন আসলে ব্লগিংয়ের কাজ করতে এতটুকু ইচ্ছা করতো না। কাজ কত দূরের কথা, আমি যে ভিডিও শ্যুট করবো সেটাও ইচ্ছা করতো না। খুব ইচ্ছা ছিল প্রেগনেন্সির ব্লগগুলো তোমাদের সাথে শেয়ার করব, কিন্তু তখন সেটা আর করা হয়নি। এবারে প্রেগনেন্সিতে শরীরটা আগের থেকে একটু ভালো এবং ব্লগ করতেও ভালো লাগে, তাই প্রেগনেন্সির সবগুলো ব্লগ তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করতেছি। জানি না তোমাদের কতটুকু ভালো লাগে আমার ব্লগগুলি। তোমাদের যদি এতটুকু ভালো থাকে তাহলে সেটা আমার জন্য অনেক বেশি আনন্দের হবে। আলমারিটা ভালোভাবে মোছা হয়ে গিয়েছে, দেখো কি সুন্দর আছে দেখতে।
আসলে সপ্তাহে না পারলেও মাসে একবার করে আলমারি মুছে দিলেই হয়। খুব বেশি ময়লা যে হয় তা কিন্তু না। সময় করে একদিন একটু কষ্ট করে মুছে দিলেই হয়। এই যে আমি এখন মুছলাম, পরিষ্কার হয়ে গিয়েছে। এমন করে প্রতি মাসে একবার করে মুছে দিলেই হয়, তাহলে সহজে আর ময়লা হয় না। বাবুর আব্বু অবশ্য 3 পাটের আলমারি পছন্দ করে না, উনি 2 পাটের আলমারি খুব বেশি পছন্দ করেন। উনি আমাকে বলেছিলেনও 2 পাটের আলমারি কিনতে, কিন্তু আমার কাছে 2 পাটের আলমারি ভালো লাগে না, তাই আমি 3 পাটের আলমারি কিনেছিলাম। দামের ক্ষেত্রেও খুব বেশি পার্থক্য হয় না, তবে বড় আলমারি আনা নেওয়া করতে একটু কষ্ট হয়ে যায়। তবে ভালোভাবে সেটিং করে দিলে পরে আর কোনো সমস্যা হয় না। আজ এটুকুই। আমার শখের আলমারিটা তোমাদের কাছে কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবে। আগামী ব্লগে দেখা হবে। সেই পর্যন্ত তোমার সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমার জন্য দোয়া করো, আমার বেবিদের জন্য দোয়া করো। আল্লাহ হাফেজ।